আরে এই মায়া, মায়া, কোথায় মরলি রে পোড়ার মুখে? এখনো কটার বেজে গেছে সে খেয়াল আছে? না উঠে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মায়া, এই মায়া। মায়া তার সৎমার গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে আর তাড়াতাড়ি ছুটে ছুটে তার মায়ের কাছে যায়। কি রে পোড়ার মুখে, কোথায় মরতে গিয়েছিলিস বল তো দেখি? না না মা, ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে সকাল হয়েছে সেটাই বুঝতে পারিনি, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে মা। ঘুমিয়ে পড়েছিলাম মা, আদিক্ষেতা। তা কটা বাজে সে খেয়াল কি আছে? ঘরের যে কাজ সব পড়ে আছে, সেগুলো কি তোর মরা মা এসে করে দিয়ে যাবে নাকি? তাড়াতাড়ি ঘরের কাজগুলো সার দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি সব কাজ এক এক করে সুন্দরভাবে করে দিচ্ছি, তুমি অত চিন্তা করো না মা। হ্যাঁ হ্যাঁ, সে জানা আছে কত সুন্দরভাবে কাজ করিস। শোন, তাড়াতাড়ি ঘরটর পরিষ্কার করে রান্নাটা বসা দেখি। তোর বাবা দুপুরবেলায় এসে আবার খেতে বসবে, বুঝেছিস? আবার যেন কোথাও গিয়ে যেন গল্প জুড়ে না দিস, না হলে তোর আজকের রক্ষা নেই, বুঝেছিস? তারপর মায়া বাড়ির সব কাজ এক এক করে করতে থাকে। এদিকে বাড়ির সব কাজ হয়ে গেলে সে রান্নাঘরে গিয়ে রান্না বসাতে থাকে। অন্যদিকে দুপুরবেলা কাজে থেকে রতন বাড়িতে ফিরে আসে আর মায়ের সৎমা রতনকে দেখে হাসি মুখে বলতে থাকে, আরে তুমি চলে এসেছো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো চলো, তুমি আগে গিয়ে হাত মুখটা ধুয়ে এসে তো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে এসো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আর আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি। তারপর টম্পা সে রান্নাঘরে যায় মায়ার কাছে আর গিয়ে মায়াকে বলতে থাকে, কি রে, তোর রান্না হয়েছে নাকি এখনো হয়নি বলতো? তোর বাবা তো সেই কখন মাঠে থেকে বাড়িতে ফিরে এসেছে, তাকে তো খেতে দিতে হবে, তার যে খুব জোরে খিদে পেয়েছে। তা তোর রান্না হয়েছে নাকি হয়নি সেটা বল তো দেখি। হ্যাঁ হ্যাঁ মা, আমার সব রান্না হয়ে গেছে। এই যে তরকারিটা এক্ষুনি নামাবো আর এক্ষুনি বাবাকে খেতে দিয়ে দেব, তুমি চিন্তা করো না মা, আমি এক্ষুনি যাচ্ছি। তার কিছুক্ষণের মধ্যে মায়া ভাত নিয়ে তার বাবাকে দিতে যায়। মায়া যখন তার বাবাকে ভাত দেয় তখন তার বাবা মায়াকে দেখার পর বুঝতে পারে আজও তার মায়ের সাথে কোনো না কোনো কারণে ঝামেলা হয়েছিল। তারপর রতন খাওয়া দাওয়া করার পর সে টুম্পাকে বলতে থাকে, আচ্ছা ও গিন্নি, এখনো মায়া খেয়েছে নাকি খায়নি বলো তো দেখি? তোমার মেয়ে মায়া যখন খায়নি তা খেয়ে নেবে, এত চিন্তা করার কি আছে বলো তো? আরে টুম্পা, এসব তুমি কি বলছো? আমার মেয়ে খেয়েছে না খেয়েছে সেদিকে তো তোমাকে খেয়াল রাখতে হবে। আর আমি তোমাকে বিয়ে এই কারণেই করেছি, যাতে আমার মেয়ে ওর মায়ের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হয়। কিন্তু যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, সেদিন থেকেই আমার মেয়ের ওপর অত্যাচার বেড়েই যাচ্ছে। এটা একটা সীমা থাকে অত্যাচারের। ওর চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারি, কারণ আমি ওর বাবা হই। রতনের এমন কথা শুনে টম্পা আরো বেশি রেগে যায়। তারপর সে বলতে থাকে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাকে শুধু তো বিয়ে এই কারণে করে নিয়ে এসেছো যাতে তোমার মেয়ের একটা মা পেয়ে যায়। আমার তো এই বাড়ির কোনো সম্মান টম্মান বলে কিছুই নেই, আমি তো এই বাড়ির কেউ হই না। কেন, আমি শুধু তোমার মেয়েকে দিয়ে একটু বাড়ির কাজকর্ম করাই বলে কি এতে অনেক কিছু হয়ে গেছে নাকি? আজকে যদি ওর নিজের মা থাকতো তাহলে ওকে দিয়ে কি বাড়ির কোনো কাজ করাতো না নাকি? হ্যাঁ, মায়াকে দিয়ে অবশ্যই কাজ করাতো, তবে সেটা ভালোবেসে। কিন্তু তুমি তো ওর সৎ মা, তুমি তো ওর সাথে চাকরের মতো ব্যবহার করো। এটা তো ঠিক না। একটা কথা ভাবো, মেয়ে যে শায়না হয়ে গেছে, কদিন পর যে ও শ্বশুর বাড়িতে যাবে, তাহলে তুমি কি চাও যে তোমার অত্যাচারগুলো সে এখন মনে রেখে পরবর্তীকালে তোমাকে ভুলে যাবে? এইসব বলে রতন সে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে টুম্পা সে তার নিজের মেয়ের ঘরে যায় আর তার নিজের মেয়ের বয়স ছিল 15 বছর। যখন মায়ের 2 বছর বয়স ছিল তখন তার মা মারা যায়। তারপর সে আর একটা বিয়ে করেছিল, যাতে সে এই কারণে বিয়ে করেছিল মায়া একটা নতুন ভালো মা পেয়ে যায়, মায়ের আদর থেকে যেন বঞ্চিত না হয়। কিন্তু টুম্পা তার নিজের মেয়েকে খুব ভালোবাসতো আর তার সৎ মেয়েকে বাড়ির চাকরানি বানিয়ে রাখতো। কি রে মা, তুই সেই সকাল থেকে তো এখনো কিছুই খাসনি। চল মা, আমি তোকে ভালোভাবে দুটো খেতে দিই। চল মা চল।
না মা, আমি এখন খাবো না। সবে তো ঘুম থেকে উঠলাম, আর আমি তো শুনছিলাম সেই তখন থেকে বাবা তোমাকে বকাবকি করছে। কিন্তু কেন মা, কি হয়েছে বলো তো? কি বলি বলতো তোকে মার, আমার যে আর কিছু বলার নেই। তোর বাবা সব সময় মায়াকে নিয়ে পড়ে থাকে, সব সময় তার নিজের মেয়েকে ভালোবাসতে থাকে। কেন রে বাবা, তুই তো ওর নিজের মেয়ে, তোর কথা তো কখনো বলতে দেখি না তেমন। সব সময় নিজের মেয়েকে নিয়ে গুণগান করতেই থাকে। মা, এটাই তো আমি ভয় পাই। কিছুদিন পর যদি মায়ের বিয়ে দিয়ে দেয়, তাহলে বাবার যা সম্পত্তি আছে, গয়নাগাটি আছে, সব তো তার নিজের মেয়েকে দিয়ে দেবে। তাহলে আমার যেতে আর কিছুই থাকবে না মা। তাহলে আমরা কি করব? পথে বসে কি ভিক্ষা করতে হবে বলো তো দেখি? তার মেয়ের এমন কথা শুনে সে অনেক চিন্তিত হয়ে যায়, আর সে অনেক রেগে মেগে বলতে থাকে, দেখ মা, তুই একদম চিন্তা করিস না। আমি যতদিন বেঁচে আছি ওই মায়া কানা করিও পাবে না। ওর তো কোনো না কোনো একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। তুই দেখে নিস মা। আর সাপও মরবে, লাঠিও ভাঙবে না, বুঝেছিস? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ওই মায়া দিদিকে এমন একটা উচিত শিক্ষা দাও, যাতে সাপও মরে, লাঠি যেন না ভাঙে। সবসময় বাবা ওকে একটু বেশি ভালোবাসে। পরের দিন সকালে মায়া যখন ঘুম থেকে ওঠে, তখন তার মা বলতে থাকে, কি মহারানী, এই সবে ঘুম ভাঙলো নাকি? তোর থেকে তো রাজমহলে যে রাজকুমারী থাকে সকাল সকাল উঠে যায়, আর তোর এখনো ঘুম ভাঙে না। শোন, তাড়াতাড়ি বাজারে যা, আর বাজার থেকে গিয়ে কিছু হাট বাজার করে নিয়ে আয় তো দেখি। আচ্ছা ঠিক আছে মা, কি কি বাজার করতে হবে বলো আমাকে, আমি সব বাজার করে নিয়ে আসছি। আর শোন পোড়ার মুখী, বাজার করতে যাচ্ছিস তা ভালো কথা, আবার যেন বাজার করতে গিয়ে কারোর সাথে গল্প না জুড়ে দিস। আর শোন, ঠিকঠাক সব বাজার দেখে নিয়ে আসবি। যদি কোনো ভুল ত্রুটি হয় রে, আজকে তোর মেরে পিঠের চামড়া গুলিয়ে রেখে দেব, মনে রাখিস। না না মা, আমি সব কিছু দেখে শুনে বাজার নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। তারপর মায়া সে বাজারে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। মায়া জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে সে একটা গাছের নিচে বসে কাঁদে কাঁদে বলতে থাকে, যদি আজ আমার নিজের মা বেঁচে থাকতো, তাহলে আমাকে অনেক ভালোবাসতো, আমার কষ্টটাকে বুঝতো, আমাকে দিয়ে এত পরিশ্রম করাতো না। মা, তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে কেন এমনভাবে চলে গেলে? মায়া এমনভাবে খুব কান্না কাঁদছিল। তারপর সে কাঁদে কাঁদে তার নজর যায় একটা ঝোপের কাছে, আর সেখানে একটা বানর ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল, তার শরীর থেকে রক্ত ঝরছিল। তারপর সে তার বানরের কাছে যায়। আরে, এখানে যে একটা বানর আহত অবস্থায় পড়ে আছে। আহারে, ওর যে শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছে। আর দেখো, এর পেটের ধারে তো একটা তীর দেখতে পাচ্ছি। মনে হয় রাজ্যের কোনো সৈনিক ওকে তীর মেরে আহত করে দিয়ে গেছে। দাঁড়াও, আগে আমাকে তীরটাকে বের করতে হবে, না হলে যে অনেক কষ্ট পাচ্ছে। তারপর মায়া সাহস করে সেই হাত দিয়ে সেই তীরটাকে বের করে দেয় বানরের পিঠে থেকে। শোনো বানর, তুমি একদম ভয় পেও না, আমি তোমার পিঠে থেকে তীরটা বের করে দিয়েছি। এবার আমি হালকুমির পাতার রস নিয়ে তোমার ক্ষত জায়গায় লাগিয়ে দেব, দেখবে কিছুক্ষণের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। আর হ্যাঁ শোনো, ওই ক্ষত জায়গায় ভুল করে একদম জল লাগাবে না, বুঝেছো? বানর চুপ করে মায়ের সব কথা শুনছিল, কিন্তু বানর মায়ের সব কথা বুঝতে পারছিল, কিন্তু সে কিছু বলছিল না। তারপর মায়া হালকমি পাতার রস নিয়ে বানরের ক্ষতবিক্ষত জায়গায় লাগিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যে বানর আবার সুস্থ স্বাভাবিক হয়ে যায়। আরে, মা তো আমার কাছে হাট বাজার করতে পাঠিয়েছিল, কিন্তু আমি তো তা একদম ভুলেই গেছিলাম। এবার কি হবে? তাড়াতাড়ি হাট বাজার করে নিয়ে বাড়িতে যেতে হবে, তা না হলে মা যে খুব মারবে আমাকে। এরপর মায়া তাড়াতাড়ি করে বাজারে গিয়ে সবজি কিনতে থাকে, আর সে সবজি দোকানে দাঁড়িয়েছিল, আর তখন সেখানে গ্রামের মোড়ল মশাই চলে আসে। আরে মায়া মাঝে, তা তুমি এত সকাল সকাল বাজারে কি করতে এসেছো মা? মোড়ল মশাই, আপনি তো জানেন সকাল সকাল বাজারে সবজি কেনার জন্য মা আমাকে দৌড়ঝাঁপ করায়। জানিস তো মায়া মা, মাঝে মাঝে তোকে দেখলে আমার খুব কষ্ট লাগে রে। তোর মা ছিল খুব ভালো একটা মেয়ে রে মা। কি বলবো, তোর বাবা তো এই টুম্পাকে বিয়ে করার পর
তোর জীবনটা যে নরক বানিয়ে দিয়েছে রে। তোর বাবা ভেবেছিল যে একটা বিয়ে করার পর তুই মায়ের ভালোবাসা পাবি, কিন্তু তা না, তোর যে জীবনটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। এমন কথা শুনে মায়ের চোখ থেকে জল চলে আসে। আরে মা, কেঁদো না, কেঁদো না, তুমি কষ্ট পেও না একদম। তবে শোনো, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে একটা কথা বলি, তোমাকে এত কষ্টের মধ্যে থেকে বের করার আমার কাছে একটা উপায় আছে। যদি বলো তো তাহলে আমি তোমাকে বলতে পারি। কি উপায় আছে মোড়ল মশাই, বলুন না। দেখ মায়ামা, রাজা বিক্রমচন্দ্রের রাজপ্রাসাদে আমার যাতায়াত লেগেই থাকে। ওখানে আমাকে খুব সম্মান করে। তবে রাজা বিক্রমচন্দ্রের স্ত্রী রানী রুক্মিণী তার একমাত্র রাজকন্যা চন্দ্রলেখার জন্য একটা কাজের মেয়ে দাসীর দরকার। আমি ভাবছি রতনের সাথে একবার কথা বলে আমি তোকে রাজপ্রাসাদের কাজে লাগিয়ে দেব। তাতে করে তোর সৎ মায়ের হাত থেকে তুই তো বেঁচে যাবি রে মা। তবে রাজকুমারী চন্দ্রলেখার সব দাসীরা ওই রাজপ্রাসাদের মধ্যেই আপ্যায়ন হয়। তা তুই কি বলিস মা, বল দেখি। মোড়ল মশাইয়ের এমন কথা শুনে মায়া অবাক হয়ে বলতে থাকে, হ্যাঁ মোড়ল মশাই, এটাই অনেক ভালো হবে। আমি রাজপ্রাসাদের কোনো কাজে চলে যাব, তার থেকে ওখানে গিয়ে কাজ করব, এটাই তো অনেক ভালো হবে। দুমুঠো পেট ভরে খেতে পারবো। কিন্তু সৎ মায়ের তো অত্যাচার আর শুনতে হবে না, বারবার আমাকে অপমান তো করবে না। আর এখানে থাকলে আমাকে না কেউ তো থাকতে হবে না, আমি ওখানে চলে যাব। মায়ের মুখ থেকে এমন কথা শুনে মোড়ল মশাইয়ের চোখেও জল চলে আসে। আরে মায়ামা, এইসব তুই কি বলছিস মা? তোর সৎ মা তোকে পেট ভরে খেতেও দেয় না দুবেলা? এটা কিন্তু একদম ভালো না মা। ঠিক আছে, আমি রাজপ্রাসাদে যত সম্ভব তাড়াতাড়ি তোকে ওখানে কাজে লাগিয়ে দেব। মোড়ল মশাইয়ের মুখ থেকে এমন কথা শোনার পর মায়া চুপচাপ কোনো কিছু কথা বলে না। তারপর সে বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। তারপর বিকাল হয়ে যাওয়ার পর মোড়ল মশাই রতনদের বাড়িতে আসে। আরে 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 মোড়ল মশাই যে, আচ্ছা আমাদের বাড়িতে কি ব্যাপার বলুন তো? বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব তো ঠিকঠাক আছে, কিন্তু রতন, তোমার সাথে আমি কিছু কথা বলার জন্যই এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, বলুন না, কি কথা বলতে চান? দেখো রতন, তুমি তো জানো যে রাজা বিক্রমচন্দ্রের রাজপ্রাসাদে আমার যাতায়াত লেগেই থাকে। তবে কিছুদিন আগে রানী রুক্মিণী আমাকে বলছিল তাদের রাজকন্যা চন্দ্রলেখার জন্য একটা দাসী দরকার। তাই তার জন্য তারা অনেক সোনার মোহর এবং টাকা পয়সা দেবে। তা আমি ভাবছিলাম তুমি যদি তোমার মেয়ে মায়াকে ওই রাজপ্রাসাদে চন্দ্রলেখার দাসী হিসাবে পাঠাও, তাহলে তাতে তোমাদের অনেক মোহর, সোনা দানা, অনেক কিছু পাবে। তাহলে মায়া ওখানে একটু ভালো আরামে জীবন কাটাতে পারবে। মোড়ল মশাইয়ের এমন কথা শুনে রতন অনেক অবাক হয়ে যায়। তারপর সে রেগে মেগে বলতে থাকে, আরে মোড়ল মশাই, আপনি এইসব কি বলছেন? আপনার মাথা টাথা ঠিক আছে তো? আপনি এইসব কি বলছেন বলুন তো? আমি চাই না যে আমার মেয়ে ওই রাজকুমারীর চাকরানী হয়ে থাকুক। আপনি এইসব কি বলতে এসেছেন? আর আমার মেয়ে কেন ওরা কাজ করবে বলুন তো দেখি? ওনারা কি কি করাবে না করাবে আমার মেয়েকে দিয়ে, তা আমি তো দেখতে যাব না। আরে রতন, এত রেগে যাচ্ছ কেন বলো তো দেখি? শোনো, আমি বলছি তোমাকে, আমাদের এই এরকমই গরিবের জীবন থেকে রাজপ্রাসাদ যে অনেক ভালো। সেখানে অনেক পেট ভর্তি করে খেতে পারবে, সেখানে আরামে ভালোভাবে জীবন কাটাতে পারবে। আমি মানছি তুমি তোমার মেয়েকে ভালোবাসো, আর এটা তো দেখতে হবে এখন যে মায়ামা অনেক বড় হয়ে গেছে, তার তো বিয়ের জন্য টাকা পয়সা গোছাতে হবে। তবে মায়া ওখানে কাজ করলে কি এমনি এমনি করবে নাকি? তারা যে অনেক টাকা পয়সা, সোনা দানা সবকিছু দেবে, বুঝেছো? তখন রতন মোড়ল মশাইকে কিছু বলতে যাবে, আর তখন সেখানে চলে আসে টুম্পা। সে এসে বলতে থাকে, দেখুন মোড়ল মশাই, আমি তো একদম রাজি আছি। যত তাড়াতাড়ি পারেন এই মায়াকে এখান থেকে ওই রাজপ্রাসাদে পাঠিয়ে দিন তো। টুম্পার এমন কথা শুনে মোড়ল মশাই ওখান থেকে চলে যায়। মোড়ল মশাই চলে যাওয়ার পর রতন টুম্পাকে বলতে থাকে, দেখো টুম্পা, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না। আমার মেয়েকে ওই বাড়ির দাসী করে পাঠাচ্ছ তুমি। আর তখন সেখানে মায়া চলে এসে বলতে থাকে, বাবা তুমি আর কিছু বলো না বাবা, তুমি আমাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। আর রাজকুমারীর দাসী হতে আমার কোনো অসুবিধা নেই। যদি আমি রাজকুমারীর দাসী হই, তাতে যদি মা খুশি হয়, তাতেই আমি অনেক খুশি বাবা।
তুমি আর কিছু বলো না বাবা, তুমি অনুমতি দাও আমাকে। এইসব বলে মায়া ওখান থেকে তার ঘরে চলে যায়। পরের দিন সকালে মোড়ল মশাই মায়াকে নিয়ে রাজপ্রাসাদের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তবে মোড়ল মশাই মায়াকে নিয়ে রাজপ্রাসাদের পিছনের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তখন মায়া মোড়ল মশাইকে বলতে থাকে, মোড়ল মশাই, এটা তো রাজপ্রাসাদের পেছনের দরজা, তাহলে আমরা সামনের দরজা দিয়ে কেন যাচ্ছি না? আরে দেখ মায়ামা, রাজপ্রাসাদের সামনে দিয়ে যদি আমরা যাই, রানীমার ঘরে যেতে যেতে যে অনেকটা সময় লেগে যাবে। তাই এই গুপ্ত রাস্তা দিয়ে আমরা যাব, আর এই গুপ্ত রাস্তা পুরো রানীমার ঘরের সামনে উঠাবে। তাই জন্য আমরা এই গুপ্ত রাস্তা দিয়ে যাব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমরা এই গুপ্ত রাস্তা দিয়েই যাই। তারপর কিছুক্ষণের মধ্যে গুপ্ত দুয়ার খুলে গেলে মোড়ল মশাই মায়াকে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। তবে রানী রুক্মিণী মায়াকে দেখে মোড়ল মশাইকে বলতে থাকে, আরে এই মেয়ে যে অনেক সুন্দরী, তুমি যতটা বলেছিলে তার থেকে অধিক সুন্দর। রানীমা, আপনি যেটা বলেছিলেন আমি ঠিক তেমনই করেছি। আমি অনেক চালাকির সাথে রাজপ্রাসাদের গুপ্ত দুয়ার থেকেই মায়াকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, তোমাকে এখানে আসতে কোনো সৈনিক কিংবা কোনো দাসে তোমাদেরকে দেখে ফেলেনি তো? আরে না না মহারানী, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি কারোর নজরের সামনেও পড়িনি। আমি গুপ্ত দুয়ার থেকে অনেক সাবধানে একে নিয়ে এসেছি। আপনি এটা নিয়ে একদম ভয় পাবেন না। তাহলে তো এটা খুব ভালো কথা, কিন্তু আমি চাই না যে আমাদের সব কথাবার্তা আমাদের রাজা বিক্রমচন্দ্রের কানে যায়। তোমরা তো সবই জানো যে যদি ওনার কানে যায় তাহলে উনি সবাইকে ভালো করতে চায়, আর যদি একবার ভালো করে তাহলে আমাদেরই সর্বনাশ হবে। এর থেকে ভালো সবকিছু গোপনে গোপনে করতে হবে। রানী রুক্মিণীর এমন কথা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তারপর সে মোড়ল মশাইকে বলতে থাকে, আচ্ছা মোড়ল মশাই, এখানে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়া সবই এই কথাটা বলেছে, আর তখন সঙ্গে সঙ্গে একটা তান্ত্রিক ওই ঘরের মধ্যে চলে আসে। তবে তান্ত্রিকটা দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল। তান্ত্রিক মায়াকে দেখার পর রানী রুক্মিণীকে বলতে থাকে, হা হা হা, আরে এই কন্যা অনেক তো সুন্দরী আছে। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দরী। রানী, আপনি একদম চিন্তা করবেন না। কালকের একটা শুভ মুহূর্ত আছে। কাল আমরা এই মেয়েকে বাইরে নিয়ে গিয়ে তন্ত্র মন্ত্র করে ওকে বলি দেব। তারপর থেকে আপনার সৌন্দর্য আর কোনো দিনের জন্য নষ্ট হবে না। আর আপনার মেয়ে চন্দ্রলেখা সব সময় এমনই রূপবতীই থাকবে। তার কখনো বয়স্ক ছুঁতে পারবেন না। হা হা। তান্ত্রিকের এমন কথা শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। তবে তাদের কথাবার্তা শুনে মায়া তো এটুকু বুঝতে পেরেছিল যে তার সাথে অনেক বড় অন্যায় হতে চলেছে। তবে মায়া মোড়ল মশাইয়ের দিকে তাকায়। তবে মোড়ল মশাইয়ের ভোলাভালা চেহারার পিছনে ছিল একটা ভয়ঙ্কর রূপ। তারপর মায়া সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মোড়ল মশাই, আমি তো আপনাকে অনেক বিশ্বাস করেছিলাম। আমি আপনাকে বাবার চোখেই দেখতাম, কিন্তু আপনি আমার সাথে কেন এমনটা করলেন? এত বড় বিশ্বাসঘাতক কেন করলেন আমার সাথে? আপনি তো সব কিছুই জানতেন আমার ব্যাপারে, তারপরেও। শোন মায়া, তুই এইসব বুঝবি না। তোকে এখানে আনতে আমার অনেক কাঠখোট পোড়াতে হয়েছে। আর এমনিতে টাকা পয়সার লোভ কার না থাকে, বড় বড় মানুষদেরও আছে। আর এ তো আমি একটা সামান্য মাত্র কাজ করেছি, তাতে বা কি আছে? মোড়ল মশাই, আপনি যে আমার সাথে করলেন সেটা একদম অন্যায় করলেন। যখন বিকালবেলা আপনি বাড়িতে যাবেন, আমার বাবাকে কি জবাব দেবেন? যখন আমার বাবা আমাকে দেখবে না, তখন তো অবশ্যই তোমাকেই জিজ্ঞাসা করবে। দেখ মায়া, তোর বাবা তোকে কখনো ভালোই বাসেনি, বুঝেছিস? আর তোর বাবা এখানেই তোকে বিক্রি করে দিয়েছে। এখনো পর্যন্ত বুঝতে পারলি না যে তোর বাবা তোকে কখনো পছন্দই করতো না। আর তোর বাবা তোর সৎ মায়ের সাথে হাত মিলিয়ে রানী রুক্মিণীর কাছেই তোকে বিক্রি করে দিয়েছে। এবার থেকে তুই এখানেই বলির শিকার হয়েছিস, বুঝেছিস? না না, আমি এইসব বিশ্বাস করব না। তোমরা আমাকে মিথ্যে কথা বলছো, আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো। আমার বাবা এমন করতেই পারে না, কখনো কখনো না। এই শোন মেয়ে, এখানে বেশি নাটক করবি না। তোর বাবা তোর মায়ের সাথে হাত মিলিয়ে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে।
মা, একে এই ঘরেতে বন্দি করে রেখে দাও। আর এমনিতে কাল রাত হলে আমরা একে নিয়ে জঙ্গলে যাব, তারপর ওর বলি হয়ে যাবে। তারপর মায়া সবার কাছে কেঁদে কেঁদে অনুরোধ করার পরও ওর কথায় কেউ কান দেয় না। সবাই তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়ে তারা ওই ঘর থেকে চলে যায়। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার বাবা আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতক করেছে। এবার আমি কাকে বিশ্বাস করব, কাকে? এই দুনিয়াতে আমার কেউ এমন সঙ্গী নেই যাকে আমি বিশ্বাস করতে পারবো। এমনভাবে মায়া বন্ধ ঘরে খুব কাঁদতে থাকে। তবে মোড়ল মশাই কোনো কিছু মিথ্যে কথা বলেনি, সে সত্যি কথা বলেছিল। তুমি যা করেছো তা আমি কখনো ভুলতে পারবো না গো। এবার থেকে আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারবো। আরে গিন্নি, তোমাকে কি বলি বলো তো, অনেক সহ্য করেছি ওই মায়াকে নিয়ে। মায়া জন্মানোর কিছু বছর পর ওর মাকে ও খেয়ে নিয়েছে। আমি যে ওকে কি করে সহ্য করতাম আমি সেটা ভালো করে জানি। বাবা, এবার যে শান্তি হয়েছে, ওকে আমি কি এখানে আমার বসে বসে রাখতাম নাকি? আচ্ছা বাবা, তাহলে এটা বলো তো, তাহলে তুমি এরকম ভাবে নাটক কেন করতে যে মায়া দিদিকে তুমি এমন ভালোবাসার নাটক কেন দেখাতে বলো তো? আরে পূজা মা, একটু নাটক করতে হয় মা, করতে হয়। যদি না আজকে ওর সাথে নাটক করতাম তাহলে আজকে কি ওর রাজপ্রাসাদে চলে যেত বল তো দেখি মা? আর সব থেকে বড় কথা, যদি তোর সৎমা থাকতো, তোর সৎমা যদি তোর ওপর অত্যাচার করে আর তোর বাবা যদিও তোর ওপর অত্যাচার করে, তাহলে গ্রামের মানুষরা তো তোকে একদম খারাপ চোখে দেখতো। সেই কারণে আমি ওর সাথে একটু ভালোবাসার নাটক করেছি, বুঝেছিস? আর দেখ মা, ও তো আর আমাদের কাছে এখানে আর কোনোদিনও ফিরে আসতে পারবে না, কারণ কাল হচ্ছে ওর বলি দেওয়া হবে। রতনের কথা শুনে টুম্পা এবং পূজা খুব হাসতে থাকে। আর অন্যদিকে মায়া সেই বন্ধ ঘরের মধ্যে খুব কান্না কাঁদতে থাকে।